আসসালামু আলাইকুম। পূর্বের এপিসোডে আমরা ফ্র্যাকচার সম্পর্কে ভালোই ধারণা পেয়েছি। আমরা ইতিমধ্যে জানি যে ফ্র্যাকচার মূলত দুই প্রকার হয়, ডাকটাইল অ্যান্ড ব্রিটল ফ্র্যাকচার। আজকে আমরা ডাকটাইল ফ্র্যাকচার নিয়ে ইনডেপথ জানার ট্রাই করব। তোমাদের সাথে আছি আমি মুস্তাফিজুর রহমান, কাইন্ডলি স্টাডিং ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাট চুয়েট। চলো তাহলে আজকে শুরু করা যাক। হোয়াট ইজ ডাকটাইল ফ্র্যাকচার? যখন একটা ম্যাটেরিয়াল ভাঙার আগে প্লাস্টিক ডিফর্মেশন শো করে, তাকেই বলে ডাকটাইল ফ্র্যাকচার। এখন তুমি হয়তো ভাবতেছো প্লাস্টিক ডিফর্মেশনটা আবার কি? লেটস সাপোজ ইউ হ্যাভ এ স্প্রিং। এখন যদি তুমি এই স্প্রিংটা ধরে স্ট্রেচ করো, পরে যদি আবার ছেড়ে দাও, তাহলে স্প্রিংটা আগের জায়গায় চলে আসবে। আমরা সবাই এটা জানি। কিন্তু তুমি যদি একটু বেশি স্ট্রেচ করে ফেলো, তাহলে স্প্রিংটা আর আগের মতো অরিজিনাল শেপে ফিরে আসবে না। অর্থাৎ যেই ডিফর্মেশনের কারণে একটা ম্যাটেরিয়াল পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যায়, তাকেই বলে প্লাস্টিক ডিফর্মেশন। এখন চলো ডাকটাইল ফ্র্যাকচারের মেকানিজম বোঝার চেষ্টা করি। লেটস টেক এ অ্যালুমিনিয়াম রড, দেন আমরা এটাকে ধীরে ধীরে স্ট্রেচ করলাম। তুমি যদি জুম ইন করো, তাহলে দেখতে পারবে যে মাঝখানের অংশ পাতলা হওয়া শুরু করে, যেটাকে আমরা নেক রিজিয়ন বলি। পরে ধীরে ধীরে মাইক্রোবয়েড অর্থাৎ টাইনি ক্যাভিটি তৈরি হওয়া শুরু করে। স্ট্রেস যত বাড়তে থাকে, বয়েডগুলোও বড় হয়ে মার্জ হতে থাকে। ইভেনচুয়ালি ম্যাটেরিয়ালটা দুর্বল হয়ে ভেঙে যায়। এখন যে ইমেজ তোমরা দেখতেছো, এটা হলো অ্যালুমিনিয়ামের ফ্র্যাকচার হওয়ার পর তোলা ছবি। বলো তো অ্যালুমিনিয়াম কোন টাইপের ম্যাটেরিয়াল? ইয়াস, দ্যাটস রাইট, এটা একটা ডাকটাইল ম্যাটেরিয়াল। তাই ফ্র্যাকচার হওয়ার পর এটা কাপ অ্যান্ড কোন শেপ তৈরি করে। তাই অনেক সময় ডাকটাইল ফ্র্যাকচারকে কাপ অ্যান্ড কোন ফ্র্যাকচারও বলা হয়। ফ্র্যাকচার হওয়ার পর আসল ডিটেকটিভ কাজ শুরু হয়, যাকে বলে ফ্র্যাক্টোগ্রাফি। ফ্র্যাক্টোগ্রাফি ইজ দ্য মাইক্রোস্কোপিক স্টাডি অফ ফ্র্যাকচার্ড সারফেস। আর এটার জন্য আমরা ইউজ করি দ্য স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। যখন এই ভাঙা অংশটাকে মাইক্রোস্কোপে জুম করা হয়, তখন দেখা যায় পুরোটা ভর্তি ক্ষুদ্র ক্ষুদ্র ডিম্পল দিয়ে। প্রতিটা ডিম্পল আসলে একটা মাইক্রোভয়েডের অর্ধেক, যা ধীরে ধীরে বড় হয়ে মিলে গিয়ে ফ্র্যাকচার ঘটিয়েছিল। যদি এই ডিম্পল স্ফেরিক্যাল শেপের হয়, তাহলে বুঝতে হবে ফ্র্যাকচারটা মূলত ইউনিএক্সিয়াল টেনসাইল স্ট্রেসের কারণে হয়েছে। আর যদি এটা প্যারাবোলিক শেপের হয়, তাহলে বুঝতে হবে এটা শিয়ার স্ট্রেসের কারণে হয়েছে। তোমরা যারা টেনসাইল আর শিয়ার স্ট্রেস জানো না, তাদের জন্য বলতেছি, যখন একটা বস্তুকে দুই দিক দিয়ে টানা হয়, তাকেই বলে ইউনিএক্সিয়াল টেনসাইল স্ট্রেস। অপরদিকে শিয়ার ফোর্স হলো এমন এক বল যা পদার্থের সারফেসে সমান্তরালভাবে কাজ করে। এই বল পদার্থের ভেতরের স্তরগুলোকে একে অপরের উপর দিয়ে সরে যেতে বাধ্য করে। আর এটার কারণে যে স্ট্রেস ডেভেলপ হয়, তাকেই বলে শিয়ার স্ট্রেস। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি হয়তো ভাবতেছো যে এই ফ্র্যাকচার নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? দ্যাটস বিকজ ডাকটাইল ফ্র্যাকচার সেভস লাইভস। টেক এ কার ক্র্যাশ ফর এক্সাম্পল। অটোমোবাইল পার্টসগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা ডাকটাইলি ডিফর্ম হয়। ডাকটাইলি ডিফর্ম হওয়ার মাধ্যমে কারের বডি ক্র্যাশের ইম্প্যাক্ট অ্যাবজর্ব করে ফেলে, যা প্যাসেঞ্জারের জীবনের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে। আরেকটা এক্সাম্পল হলো ব্রিজের কেবল, যেটা ডাকটাইল স্টিল দিয়ে বানানো হয়। এক্সেসিভ লোডে স্টিল ডিফর্মড হয়ে যায়। আর এই প্লাস্টিক ডিফর্মেশন দেখে ইঞ্জিনিয়াররা প্রয়োজনীয় মেরামত করতে পারে। ডাকটাইল ফ্র্যাকচার নিয়ে আজকে ডিসকাশনের এখানে এটি জানতেছি। তবে যাওয়ার আগে একটা লাইফ হ্যাক দিয়ে যেতে চাই। যখনই তুমি তোমার বাইক বা স্কুটির জন্য হেলমেট কিনতে যাবে, তখন শুধু শক্তপোক্ত দেখতে এরকম হেলমেট খুঁজবে না। চিপ হেলমেটগুলো শুধু শক্তপোক্ত হয়, যার ফলে ক্র্যাশ হলে ইম্প্যাক্টের কারণে জেনারেট হওয়া ফোর্স ডিস্ট্রিবিউট করতে পারে না। তাই ইম্প্যাক্ট এসে পড়ে তোমার স্কালে, অর্থাৎ তোমার মাথায়। অপরদিকে ভালো মানের হেলমেটগুলো ইপিএস অর্থাৎ এক্সপান্ডেড পলিস্টাইরিন দিয়ে বানানো হয়, যার ভেতরে ফোম লাইনিং দেওয়া থাকে। যদিও এটা মেটাল না, তারপরও ডাকটাইল লাইক বিহেভিয়ার শো করার মাধ্যমে ক্র্যাশের ইম্প্যাক্ট অ্যাবজর্ব করতে পারে, যার ফলে আমাদের স্কাল প্রোটেক্টেড থাকে। আজকে এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি ব্রিটল ফ্র্যাকচার নিয়ে ইনডেপথ ডিসকাশন করব। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মেটাল কোরেক্স for future updates.